নমস্কার। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডির প্রথম পর্বের ২৬ নম্বর পরিচ্ছেদ। আবার সকলে দলে বলে কলকাতায় ফিরে এলাম। মেজদি তাঁর দুই মেয়ে কল্যাণী আর নলিনীকে নিয়ে শেষবারের মতো গড়পাড়ে উঠলেন। শুনেছিলাম বাড়ি যে কোনো সময় ছেড়ে দিতে হবে, খালি বাড়ি নিলাম হবে। সেখানে স্ত্রীধনের নিয়ম ছিল, তাই বৌদিদের গয়নাগাটি বাপের বাড়ি থেকে বিয়ের সময় আনা খাট পালঙ্ক বেঁচে যাবে। জ্যাঠামশাইয়ের আঁকা সুন্দর সুন্দর তেল রঙের ছবি ছিল, তার মধ্যে যেগুলি একে ওকে দান করে গেছিলেন সেগুলিও বেঁচে গেল। কিন্তু রাশি রাশি ছবি, পাণ্ডুলিপি, দুষ্প্রাপ্য বই, বহুমূল্য টেলিস্কোপ, ক্যামেরা, প্রেসের যাবতীয় সরঞ্জাম সব যাবে। মেজদিরা, বুলুদি, নানকুদা সেই পরিবেশের মধ্যে গিয়ে উঠলেন। আমরা নতুন বাড়িতে উঠলাম, দেখলাম একতলার একটা বড় ঘর খালি রাখা হয়েছে। গড়পাড়ের যেসব বাক্স প্যাঁটরা আসবাবপত্র নিলেম হবে না, কিছুদিনের জন্য সেখানে রাখা হবে। মাসিমা নটন কয়েকদিন আমাদের সঙ্গে থেকে গেলেন। মা মহা খুশি। বন্ধুটি মায়ের প্রাণ, নিজের বলতে আর কেউ ছিল না। ছিল না বলাও উচিত নয়, কারণ ছিল অনেকেই। কোতরঙের অচলানন্দের বাড়িতে অনেকেই ছিলেন, তবে তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এর অনেক বছর পরে, আমার বিয়েরও কয়েক বছর পরে, আমার শ্বশুর বাড়ির পুরোহিত বংশের একজনের কোতরঙের দিকে বাড়ি ছিল। তিনি ৪-৫ জনের খবর এনে বলেছিলেন মা যদি যেতে চান তিনিই নিয়ে যাবেন। মাকে সারা জীবনে ২-৩ বারের বেশি কাঁদতে দেখিনি। সেদিন ওই কথা শুনে দুহাতে মুখ ঢেকে বলেছিলেন, আর হয় না। সে যাই হোক গে, জাস্টিস চন্দ্রমাধব রোডের নতুন ভাড়া বাড়ি দেখে মাসিমা খুব খুশি হলেন। তবে পাশের একতলা বাড়িতে নাট্যজগতের বিখ্যাত নরেশ মিত্রের সপরিবারে বাস করাটা খুব একটা অনুমোদন করতে পারলেন না। আমরা কিন্তু খবর পেয়ে রোমাঞ্চিত। তারপর ৫২ বছর কেটে গেছে, সব কথা ভালো করে মনে নেই, শুধু মনে আছে নিরিবিলি শান্তিপূর্ণ জীবনযাত্রা ছিল ওদের। নাট্যজগতের হট্টগোল ও বাড়ি পর্যন্ত পৌঁছতো না। নরেশ মিত্রের স্ত্রীকে মনে পড়ে, হাসি খুশি ফর্সা গিন্নিবান্নি মানুষটি। আর যাঁরা ছিলেন তাঁরা সম্ভবত ওর ভাই বউ ইত্যাদি হবেন। একটা দোলের দিনের কথা মনে পড়ে। ছেলে মানুষের মতো ওরা দোল খেললেন। বিস্ময়ে, আহ্লাদে, হিংসায় আমার বুক ফেটে যাচ্ছিল। ওদের বাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে দেখিনি। সেদিন ওরাই ছোট ছেলে মেয়ে হয়ে গেলেন। ২ দল হলো, একদিকে পুরুষরা, একদিকে মেয়েরা। আমরা ৩ তলার বারান্দা থেকে সপ্রশংস দর্শক, মেয়েরা মেয়েদের দিকে, ছেলেরা পুরুষদের দিকে। বলা বাহুল্য, বড়রা অনুপস্থিত এবং আমাদের এই কুৎসিত কৌতূহল দেখে বিরক্ত। মোট কথা, ওদের বাড়িতে কখনো পুরুষরা যেতে, কখনো মেয়েরা। গেরিলা যুদ্ধে যেমন হয়ে থাকে। মাঝে মাঝে ট্রুস হচ্ছিল। রং মেখে ভূত হয়ে গিন্নিরা বড় কেতলিতে চা করে পেয়ালায় ঢেলে সিঙাড়া সন্দেশ প্লেটে দিয়ে ছোকরা চাকরের হাতে বাড়িতে পাঠিয়ে দিলেন। পুরুষরা চা জল খাবার খেয়ে সিগারেট ধরিয়ে সবে দুটো সুপটান দিয়েছেন, অমনি গিন্নিরা এক একজন এক একটা জানলা দিয়ে পিচ করে পিচকেরি দিয়ে রং ছুটিয়েছেন। সঙ্গে সঙ্গে ট্রুস ভঙ্গ হলো। ওরা ধূপধাপ করে বেরিয়ে এলেন। গিন্নিরা সবাই দৌড়ে উঠোনের কোণের স্নানের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বাড়িটা ২ মহলা, মধ্যিখানে উঠোন, রাস্তার দিকে বৈঠকখানা ঘর, মধ্যিখানে মস্ত উঠোন, অন্যদিকে শোবার ঘর। উঠোনে কল, বালতি ইত্যাদির অভাব ছিল না। ঘরের ছাদ ছিল না। উভয় পক্ষের কারসাজি আমাদের উৎসুক চোখের সামনে প্রকট। পুরুষরা বাড়িতে বারান্দায় ভূতের মতো চেহারা নিয়ে সংক্ষিপ্ত এক সামরিক মন্ত্রণা সভা করে নিয়ে এক একজন এক একটা বালতিতে প্রচুর রং গুলে নিঃশব্দে অগ্রসর হলেন। তারপরে কলঘরের ন্যাড়া দেয়ালের ওপর দিয়ে হুস করে ৬-৭টা বড় বালতি ভরা রং ঢেলে দেওয়া হলো। ঠিক মনে হলো সেই রঙের স্রোতে গিন্নিরা ভেসে বেরিয়ে এলেন। এদিকে আমাদের খাবার সময় হয়ে গেছিল। বড়দের ডাকাডাকির চোটে অনিচ্ছুকভাবে প্রেক্ষাগৃহ ছেড়ে যেতে হলো। কিন্তু সেই একদিনের ঘটনায় বুঝতে পেরেছিলাম, আধা বয়সী গম্ভীর চেহারার নরেশ মিত্র একটি ফুর্তিবাজ কিশোর ছাড়া কিছু ছিলেন না। ওদের তখনকার বয়স জানি না, আমরা ভাবতাম আমাদের চাইতে অনেক বড়। পাশের বাড়ি গিয়ে আলাপ করার জো ছিল না।
বলেছি তো, ব্রাহ্মরা সেকালে থিয়েটারের ছায়া মারাতো না। মন্দ ব্রাহ্মদের মুখে গল্প শুনেছি সিটি কলেজের অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্রকে একজন অচেনা লোক স্টার থিয়েটারের পথ জিজ্ঞাসা করেছিল। উনি বিরক্ত হয়ে জানি না বলে বেশ খানিকটা এগিয়ে যাবার পর মনে হলো যে থিয়েটার যত খারাপই হোক না কেন, মিথ্যা কথা তার চাইতেও ঢের খারাপ। অমনি ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, ও মশাই, শুনুন শুনুন। লোকটি ভাবলো তবে বোধহয় পথটা মনে পড়েছে। সে ছুটে কাছে এসে বলল, জানেন তাহলে পথটা? হেরম্ব মৈত্র বললেন, জানি, কিন্তু বলবো না। এই বলে আবার হনহন করে হাঁটা দিলেন। মাসিমা নোটন হয়তো সেবার 5-6 দিন ছিলেন। তারই মধ্যে ওদের পুরনো বাবুর্চি সকুর এসে বলল, মা চলুন, আমি তো সাহেবদের সামলাতে পারছি না। এই গরমে রোজ দুবেলা খিচুড়ি খাচ্ছেন, কিছুতেই কথা শুনছেন না। পরে এই প্রসঙ্গে মেসোমশাই বলেছিলেন, তোমার মাসিমাকে বুঝে উঠতে পারলাম না। দুপুরে খিচুড়ি মাছ ভাজা খাই, রাতে খিচুড়ি মাংস কষা খাই, তাতে দোষটা কি হলো বলো তো? নতুন বাড়িতে এসে আমরাও অনেকখানি সচল হলাম। সমবয়সী আত্মীয় স্বজনরা, ভাই বোন, ভাইপো ইত্যাদি এসে জটলা করত, সারাদিন থেকে যেত, কখনো রাত কাটাতো। এত বড় পরিবার আমাদের যে বাইরের লোকের অভাব বোধ করতাম না। নিজেদের নিকট আত্মীয়দের গণ্ডিটিও খানিকটা বেড়ে গেছিল। মেজ জ্যাঠাকে পুষ্যি নিয়েছিলেন তাঁর দূর সম্পর্কের কাকা হরিকিশোর। তার ফলে হরিকিশোরের নিজের ছেলে ও মেয়েরাও আমাদের নিকট আত্মীয় হয়ে গেছিলেন। খেলার মাঠে স্বনামধন্য বেচু দত্ত রায়, প্রেমা দত্ত রায় হরিকিশোরের দৌহিত্র। ছোটবেলা থেকে তাদেরও আমাদের পিস্তুত ভাই বলেই জেনে এসেছি। আজ পর্যন্ত নিকট আত্মীয় বললেই তাদের কথাও মনে পড়ে। তাই বলে সব আত্মীয়ের সঙ্গে সমান ভাব হয় না। নিকটতর বলেই যে তার সঙ্গে বেশি মতে মিলবে তার কোনো মানে নেই। এই সময় আমাদের মনের আরেক দিকেও প্রসার হওয়াতে এতদিন যে অন্তরঙ্গতা শুধু বোনদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা আরও বিস্তৃত হলো। সেই যে অনেক দিন আগে একবার ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা দেখতে গেছিলাম, সেই সময় থেকেই আমাদের উৎসাহ বেড়ে গেছিল। ক্রিকেট জিনিসটাতেই আমাদের কেমন একটা সত্ত্বাধিকার বোধ ছিল। বড় জ্যাঠামশাইকে সাহেবরা শুদ্ধ WG গ্রেস অফ ইন্ডিয়া বলতো ভেবে আমাদের ভারী গর্ব হতো। কোনো পত্রিকায় একবার পাশাপাশি দুজনার ছবি বেরিয়েছিল। সাদৃশ্যও যে ছিল তাতে সন্দেহ নেই। তবে বড় জ্যাঠামশাইয়ের মধ্যে আর একটা মানুষও ছিল যে ফতুয়া আর খাটো করে ধুতি পরে হাতের গামছায় ভিজে কাপড় বেঁধে রোজ হেঁটে গঙ্গার ঘাট থেকে স্নান করে ফিরত। আশ্চর্যের বিষয় হলো দুটির মধ্যে কোনো বিরোধ ছিল না। আমাদের সমস্ত পরিবারের আর পরিবারের দৌহিত্র বংশের অনেকের মধ্যে এই যে ক্রিকেট প্রীতি, এর মূলে ছিলেন বড় জ্যাঠামশাই। এমন একটা পৌরুষের প্রতিমূর্তির প্রভাব কারো পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। বেচুদারা, সোনা পিসির আর সুন্দর জ্যাঠার বাড়ির ছেলেরা স্পোর্টিং ইউনিয়নে খেলতো। বাবা জ্যাঠামশাই টাউন ক্লাবের পুরনো সদস্য। আমরা আগে টাউন ক্লাবেরই গল্প শুনতাম, তবে তাদের কোনো খেলা দেখিনি। অনেকের ধারণা যাঁরা টাউন ক্লাব পত্তন করেছিলেন তাদের মধ্যে অগ্রণী শারদারঞ্জন। কথাটা ঠিক নয়। 1800 শতকের একেবারে শেষের দিকে নাটোরের মহারাজা, ভূকৈলাসের রাজা এবং আরও কয়েকজন উৎসাহী যুবকের চেষ্টায় টাউন ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। এ তথ্য বেচুদার কাছে পেয়েছি। এখন যেটাকে লোকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাঠ বলে জানে, আগে সেইখানেই টাউন ক্লাব খেলতো। কেন এই মাঠ ছাড়তে হলো বলতে পারি না। পরে পাশের একটা মাঠ টাউন ক্লাব পেয়েছিল এবং এখনও সেখানেই খেলা হয়। যতদূর জানি ফুটবল, হকি, ক্রিকেট সবই খেলা হতো। বড় জ্যাঠামশাই কলকাতায় এসেই ভাইদের নিয়ে এই ক্লাবে যোগ দিলেন। সে সময় এই ক্লাব ছাড়া আর মাত্র এক জায়গায়, ভবানীপুরের ডায়ানা ক্লাবে ক্রিকেট খেলা হতো। প্রফেসর বিপিন বিহারী গুপ্তের সহযোগিতায় দেখতে দেখতে ছেলেরা দলে দলে এসে খেলার মাঠে নামতে লাগলো। টাউন ক্লাব এদের চেষ্টায় অনেক উন্নতি লাভ করলো। শারদারঞ্জনকেও কলকাতার ক্রীড়ামোদীরা চিনে নিল। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের নিজের দল ছিল। বড় জ্যাঠামশাই, ছোট জ্যাঠামশাই তাতে খেলতেন। শুধু এতেই জ্যাঠামশাই সন্তুষ্ট ছিলেন না। তিনি বুঝেছিলেন ব্যাপকভাবে ছেলেদের খেলার মাঠে নামাতে হলে কলেজে কলেজে ক্রীড়া বিভাগ গড়া ছাড়া উপায় নেই। বিদ্যাসাগর কলেজে তিনি ক্রীড়া বিভাগ আর তার জন্য আলাদা তহবিলের ব্যবস্থা করলেন। শুনেছি
তিনি ছেলেদের খেলায় যোগ দিতে একরকম বাধ্য করতেন, আর নিজেও শুধু উপস্থিত থাকতেন না, খেলতেনও। ছাত্রদের আর প্রফেসরদের নিয়ে আলিগড়ে গিয়ে তাঁরা জিতে ফিরেছিলেন। টিমের খ্যাতি বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছিল। পরে কলকাতায় অনেক ক্রিকেট ক্লাব অনেক প্রশংসা অর্জন করেছে, কিন্তু খেলার প্রবর্তন করেছিল টাউন ক্লাব, এ কথা ভুলে গেলে চলবে না। বেচুদার মতে ক্রিকেট খেলার প্রবর্তক হলেও উন্নতির ক্ষেত্রে এ ক্লাবের অবদান সেরকম উল্লেখযোগ্য নয়। তবে সেটা খুব স্বাভাবিক। উন্নতি তো আর একদিনে হয় না। ক্রমে ক্রমে যত অভিজ্ঞতা বাড়তে থাকে, দক্ষতাও তেমনই বাড়ে, মানও উঁচু হয়। মোট কথা, আমাদের পরিবারের ছেলেরা ছিল স্পোর্টিং ইউনিয়নের সদস্য। স্পোর্টিং ইউনিয়নও নেহাত দুদিনের প্রতিষ্ঠান নয়। শুনেছি 1900 সালের আগে কয়েকজন উৎসাহী ব্রাহ্ম যুবকের চেষ্টায় ব্রাহ্ম বয়েজ স্পোর্টিং নামে একটা ছোট দল উত্তর কলকাতার পান্তির মাঠে ক্রিকেট খেলা শুরু করে। পরে দ্বিজেন সেন, এইচ বসু আর সারদা রঞ্জনের উৎসাহে এর বদলে একটা নতুন দল গড়ে ওঠে, তারই নাম স্পোর্টিং ইউনিয়ন। তারা খেলতো মার্কাস স্কোয়ারে। সেখানে আমিও অনেকবার আমার সোনাপিসি অর্থাৎ এইচ বসুর স্ত্রী আর তাঁর মেয়েদের সঙ্গে খেলা দেখেছি। 1925 সালে আমাদের পরিবারের অনেকগুলো ছেলে ক্রিকেটে নাম করেছিল। সবাই বলতো তাদের দিয়েই একটা খুব ভালো টিম তৈরি হয়ে যায়। শুনে বেজায় গর্ব হতো। এক এক রকম খেলা কারো রক্তে থাকে কিনা জানি না, বরং মনে হয় পরিবেশের জন্য খেলোয়াড় তৈরি হয়। বড় জ্যাঠামশাই যে মন্ত্র দিয়েছিলেন তারই জোরে অনেকগুলি প্রথম শ্রেণীর খেলোয়াড় তৈরি হয়ে গেল। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো যে তাঁর ভাইদের মধ্যে ছোট জ্যাঠামশাই আর বাবা পাক্কা খেলোয়াড় তৈরি হলেন। সুন্দর জ্যাঠা অর্থাৎ মুক্তিদারঞ্জন হলেন বিস্ময়কর অ্যাথলিট, আর একটা ভালো বাংলা প্রতিশব্দ খুঁজে পাচ্ছি না। কিন্তু তার নিজের 4 ছেলের মধ্যে কেউই খেলাধুলোর দিকে গেলেন না। গেল মুক্তিদারঞ্জনের ছেলেরা। তাদের বিষয়ে আরেকটু বলা দরকার, কারণ খ্যাতির এমনই বিড়ম্বনা যে আজ ঘরে ঘরে যাদের নাম 20 বছর বাদে তাদের কেউ মনেও করে না। তখন নব নায়ক অবতীর্ণ হয়ে মঞ্চ দখল করেছে, সেটাই অবশ্য বাঞ্ছনীয়, কিন্তু বর্তমান জন্ম নেয় অতীতের কোলে। বিগত দিনের খেলোয়াড়রা খেলার গতি যেদিকে ফিরিয়ে দিয়েছিলেন, আজকের উন্নতি অনেকখানি তারই ওপর নির্ভর করে আছে। সেকালে মাইকেল তাঁর মেঘনাদ বধের 4র্থ স্বর্গের আরম্ভে বাল্মীকি ইত্যাদিকে মনে করে লিখেছিলেন, তব পদচিহ্ন ধ্যান করি দিবানিশি, পশিয়াছে কত যাত্রী যশের মন্দিরে অমর। স্পোর্টিং ইউনিয়নের খেলায় মুক্তিদারঞ্জনের ছেলে শৈলজাকে অনেকবার ক্যাপ্টেন হতে দেখেছি। বলিষ্ঠ শরীর, প্রথম যৌবন পার হয়ে গেছে, একটা পা পুরনো একটা দুর্ঘটনার ফলে কিঞ্চিত খোঁড়া, কিন্তু খেলায় জাদুকর। আসল কথা হলো, যে কোনো ক্ষেত্রেই জাদুই বলা যাক কিংবা প্রতিভাই বলা যাক, তার জন্ম শুধু হাতে কিংবা পায়ে নয়, বরং মস্তিষ্কে এবং হৃদয়ে। তবে হাত পায়ের কেরামতি না থাকলে প্রতিভাই বা দাঁড়াবে কোথায়? শৈলজা রঞ্জন বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ছিলেন। 80-র ওপর বয়স, এখনও বেঁচে আছেন। তাঁর ছোট হৈমজা ছিলেন ইঞ্জিনিয়ার। হকি ক্রিকেট দুই ভালো খেলতেন, তিনি নেই। তাঁর ছোট নীরজা ছিলেন আশ্চর্য গুণী খেলোয়াড়। শুধু যে ক্রিকেট খেলতেন তা নয়, খেলোয়াড় তৈরি করতেন। আমি কয়েকজন দক্ষ ক্রিকেটারকে শুনেছি নীরজাকে গুরু বলে উল্লেখ করতে। তাঁর ছোট ইন্দুজা লম্বা বলিষ্ঠ মানুষটি, একে আমরা বলরাম দা বলে ডাকি। সেকালে একে দিয়েই পিসিমার ছেলেরা ওদের বদমেজাজি কুমির পালালে তাকে ধরাতো। ভয়ডর বলে ওর কিচ্ছু ছিল না। দড়ির ফাঁস দিয়ে অত বড় কুমিরটাকে ধরে ঝুলিয়ে নিয়ে আসতো। বলরামের ছোট 2 ভাই ক্ষীরজা আর নৃপজাও ক্রিকেট খেলত। সোনা পিসিমার 3 ছেলে গণেশদা, কার্তিকদা আর বাপি রূপে গুণে বিখ্যাত ছিল। শুধু খেলার মাঠে বল পিটিয়ে ওদের খেলার শখ মিটত না। আমহার্স্ট স্ট্রিটে ওদের বাড়ির ঘাস জমিতে কোনোদিন ফুলবাগান হলো না, তার বদলে হলো একটা 22 গজি ক্রিকেট পিচ। সেখানে কত যে অল্প বয়সী অজ্ঞাতকুলশীল সম্ভাব্য ক্রিকেটারকে উৎসাহ আর প্রশিক্ষণ দেওয়া হতো তার ঠিক নেই। স্বনামধন্য পঙ্কজ গুপ্তের কাছে শুনেছি ও বাড়ি থেকে তিনি যা লাভ করেছিলেন তার মূল্য হয় না।
বেচুদা, প্রেমাদা এবং ওদের ছোট ভাই আরেক গণেশও ওখানে গিয়ে আলোচনার আর অভ্যাসের ফলে দক্ষ খেলোয়াড় হয়ে উঠেছিল। বেচুদার কথাও বলতে হয়, খেলা এক জিনিস আর পরিচালনা আরেক জিনিস, দুটিতেই দক্ষ হওয়া বড় সহজ কাজ নয়। 1920 সালে শিলং থেকে আমরা যখন কলকাতায় এলাম তখন আমার বয়স 12, বেচুদার হয়তো 21। তখনও ওর নাম হয়নি, ওর মধ্যে এতখানি ক্ষমতা আছে বোঝা যায়নি। তাছাড়া ও একটু পিছনে সরে থাকতো। সোনা পিসিমার চটকদার ছেলেদের যত ভক্ত ছিল বেচুদার ছিল না। ওর প্রতিভা তো আর শুধু চোখে লাগা ছিল না, তার পরিচয় পেতে আরও গভীরে নামা দরকার। তাছাড়া তার প্রশিক্ষণ হয় হাতে কলমে এবং অনেক বছর ধরে। গণেশদা, কার্তিকদা যখন ভাবলো ওদের খেলার বয়স অতিবাহিত হয়েছে, বেচুদার প্রতিভা তখনও খুলছে। বেচুদা হকি ফুটবলেও সমান উৎসাহী। বেচুদাকে সবাই এম দত্তরায় বলে জানে। আজ পর্যন্ত 80-র কাছাকাছি পৌঁছেও তার বিচার বুদ্ধি ম্লান হয়নি। 1938 সাল থেকে 27 বছর আইএফের সেক্রেটারি, অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট 9 বছর, প্রেসিডেন্ট 14 বছর। 1946 থেকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত। আরও বহু উচ্চ পদ বেচুদা দক্ষতা ও প্রশংসার সঙ্গে ভূষিত করেছে। সম্প্রতি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। মেয়েদের ক্রিকেট খেলা সম্পর্কে বেচুদার মতো উৎসাহী কম লোক আছে। আমার উৎসাহটা স্রেফ মানসিক বলে সে আমার সম্বন্ধে হতাশ হয়েছে। তাছাড়া বেচুদা, প্রেমাদা দুজনেই স্বাধীনতা সংগ্রামী, জেল খাটা ছেলে। অনেক দিন বাড়িতেও অন্তরীণ করে রাখা হয়েছিল। সমালোচকও আছে অনেক এম দত্ত রায়। যারাই দীর্ঘকাল ধরে কাজ করে যায় তাদেরই সমালোচক থাকতে বাধ্য। আপাতত সে কথা ছেড়ে দিয়ে প্রেমাদার বিষয়ে একটা ছোট গল্প বলি, যার সত্য মিথ্যা সম্বন্ধে হলপ করে বলতে পারবো না। ঘটনার দিবস সন্ধেবেলায় নীরজাদার কাছে শোনা, সম্ভবত সত্যি। ইডেন গার্ডেনে বোধহয় স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে ক্যালকাটা ক্লাবের খেলা হচ্ছে। প্রেমাদা ব্যাট করছে। সেদিন বেশ ফুর্তিতে আছে, সবাই আশা করছে বেশ কিছু তুলবে, এবং এমন সময় পিচের মধ্যিখানে থেমে মাটি থেকে কি একটা কুড়োতে গিয়ে আউট হয়ে গেল। খেলার ফলাফল মনে নেই। ছোট জ্যাঠা বলতেন, ফলাফল আবার কি, ভালো খেলা হলো ভালো খেলা, তা যে দলই খেলুক। ক্লাবে এসে অন্য সকলে ওকে চেপে ধরল। কি কুড়োলে? প্রেমাদা বলল, পান পকেট থেকে পড়ে গেছিল। পান পড়ে গেছিল তো গেছিল, তার জন্য রান ছেড়ে দিলে? প্রেমাদা বলল, গুন্ডি আছিল। শৈলজা বেজায় চটে গেল। সাহেবরা পাছে গুন্ডি দেখে তাই এত ভয়? ছি ছি। প্রেমাদা বলল, সাহেবরা না, বড় মামাও আছিলেন যে। বড় মামা অর্থাৎ সারদা রঞ্জন। তক্ষুনি সবাই ওকে ক্ষমা করে দিল। ওদের বাড়ির একটা ভূতের গল্প শুনেছি। ফ্ল্যাট বাড়ি, 5 তলার ছাদে সবাই কাঁচা কাপড় শুকোতো। একদিন কাপড় তুলতে ভুলে গিয়েছিল বলে রাতে ছোকরা চাকরকে ছাদে পাঠানো হলো। সে সঙ্গে সঙ্গে নেমে এসে বলল, ছাদে বাছুরের মতো বড় কুকুর আছে। বেজায় অবাক হয়ে ধূপধাপ করে জনাপাঁচেক ছাদে ছুটল। গিয়ে দেখে সত্যি সত্যি বাছুরের মতো বড় কুচকুচে কালো একটা কুকুর। ওদের দেখেই কুকুরটা আকাশের দিকে মুখ করে বিকট স্বরে ঘৌ ঘৌ করে ডেকে এক লাফে আকাশে উঠে তৎক্ষণাৎ মিলিয়ে গেল। দর্শকদের চক্ষু স্থির। বলা বাহুল্য, এটাও শোনা গল্প, সত্যি কিনা সন্দেহ হয়। তাতে কি খুব এসে যায়? যারা মাছ ধরে তাদের সব গল্পই কি বর্ণে বর্ণে সত্যি? আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন। শুনলে আমারও ভালো লাগবে, আর আপনাদের তো অবশ্যই ভালো লাগবে। আজ তাহলে আসি।